যে সমস্ত বিষয়গুলোর উপর আলোচনা করব সেগুলো একবার চোখ বুলিয়ে নিচ্ছি। আওয়াজ একটু বসা, অনেক মানুষের সঙ্গে সারাদিন কথা বলেছি, তাই একটু সাউন্ড দিয়ে শুনবেন। অ্যাডজুডিকেশন অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন, ডিলিটেড ও গ্যাজেট প্রকাশ নিয়ে কথা বলবো, এর কোনো সম্পর্ক আছে কি না। এরপর একাডেমিক, আপনার যদি কোনো কোয়ালিফিকেশান থাকে হায়ার এডুকেশনের, সেটা আপনি গ্যাজেটে অ্যাড করিয়ে নেবেন কি নেবেন না সেই বিষয়ে কথা বলবো। যে ফটোগুলো তুলে আমাকে পাঠাচ্ছেন সেই বিষয়ে কথা বলবো। নিউ ভোটার্সদের কী আপডেট রয়েছে সেটা নিয়ে বলবো। ইলেকশন ডেট পাবলিশ হয়েছে সেটা নিয়ে বলবো। লাস্ট সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে বলবো। ডিএনএ টেস্ট নিয়ে একজন বলতে বলেছে সেটাও নিয়ে বলবো। ডিইও হিয়ারিং আপডেট আছে কিনা সেটাও আমি জানাবো। এবার আমার নাম থাকবে কি থাকবে না এটা আমার কাছে অনেকে জানতে চাইছেন। এই ভুল রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছি, এই ডকুমেন্টস দিয়েছি, আমার নাম থাকবে কি থাকবে না এই প্রশ্ন করছেন, সেটা নিয়েও জানাবো। এরপরে জানাবো যে ফাইনাল প্রক্রিয়া, নাম ডিলিট হয়ে গেলে আন্ডার অ্যাডজুডিকেশনে যারা রয়েছে, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যেহেতু বিচারকরা দেখছেন আন্ডার অ্যাডজুডিকেশনের নামগুলোকে, এটাও একটা বিচার প্রক্রিয়া, অতএব এই বিচার প্রক্রিয়ার পরে যারা ডিলিট হবে তারা কিন্তু কোনো মতেই ডিইওর কাছে আবেদন করতে পারবে না। ওনাদের কিন্তু যেতে হবে ট্রাইব্যুনালে। এই ট্রাইব্যুনাল সম্পর্কে আগের ভিডিওটাতে বলেছি বিস্তারিত, দয়া করে দেখে নেবেন যারা দেখেননি। জেলাভিত্তিক ট্রাইব্যুনাল গঠন হবে, একের বেশি হবে কিনা জানা নেই, তবে জেলাভিত্তিক হবে, অর্থাৎ প্রতিটি জেলায় অন্তত পক্ষে একটি করে ট্রাইব্যুনাল গঠন হবে। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে এই ট্রাইব্যুনালে শুনানি চলবে। এখানে সুপ্রিম কোর্টের অর্ডারে এটা হবে। এই জিনিসটাকে একই সময়ে ডিইওদের কাছে রাখলে মানুষের কাজে বেশি সুবিধা হতো। সুপ্রিম কোর্ট জনগণের জন্য, জনগণকে অধিকার পাইয়ে দেওয়ার জন্যই কাজ করছে আমরা বিশ্বাস করি। সেক্ষেত্রে জনগণের আরও সুবিধা হতো যদি ডিইওর কাছেই অ্যাপিলটাকে রাখা হতো, কারণ এই ট্রাইব্যুনাল অর ফরেনার্স ট্রাইব্যুনাল যে ব্যাপারটা, এটা অনেকটা আসাম এনআরসির মতো হয়ে যাচ্ছে। শুনতে খুব সহজ ও সুন্দর লাগলেও ট্রাইব্যুনাল শব্দটা খুব সুন্দর, কিন্তু আইনি মারপ্যাচ এবং দৌড়াদৌড়ির আবার যে শুরু হবে, এটা কিন্তু ইনডাইরেক্টলি সেই আসামের কথা মনে করিয়ে দিচ্ছে। এই প্রসেসটাকে এড়িয়ে প্রাথমিক স্তরে যে সমস্ত মানুষরা আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হচ্ছেন, ওনাদের একটা আপিল দেওয়ার সুযোগ দেওয়া যেত ওনাদের ডিইওর কাছে। ওখান থেকে ডিলিট হলে পরে ট্রাইব্যুনাল এ আবেদন করা যেত। এরপরে যে বলা হচ্ছে যে ট্রাইব্যুনালেও যদি ব্যর্থ হন, তারপরে যে নেক্সট স্টেপ এখনও বা সেকেন্ড ট্রাইব্যুনালের কথা কিন্তু ঘোষণা করা হয়নি। সেকেন্ড ট্রাইব্যুনাল ঘোষণা করা হবে বলেও জানা যায় না, কারণ অন্যান্য আইনি আদালত আরও রয়েছে। অতএব সেক্ষেত্রে আপনারা ধরেই নিতে পারেন যে রিট পিটিশন বা রিট জুরিসডিকশন যে রয়েছে সেখানে আপনাকে আবেদন করতে হবে, অর্থাৎ আইনি মারপ্যাচ, দৌড়দৌড়ি এবং বিশাল পরিমাণে একটা খরচ, যেটা ডিইওতে যারা আবেদন করেছেন ওনাদের ক্ষেত্রে কিন্তু এই খরচটা অতটা নেই। ওনারা কিন্তু খুব কম খরচ করেই এবং কম দৌড়দৌড়িতেই ওনাদের শুনানিটা হবে বলে আশা করা যায়। যদিও ডিইও শুনানি এখনও শুরু হয়নি এবং কোনো আপডেট নেই, কোনো নোটিফিকেশন আসেনি। যারা জানতে চাইছেন ডিইও হিয়ারিংটা কবে হবে, যারা ডিলিট হওয়ার পর আবেদন করেছিলেন, এখনও আপডেট নেই। আপডেট পেলে সঙ্গে সঙ্গে আমি জানাবো আপনাদেরকে, নিশ্চিত থাকেন। তবে এটুকু বলতে পারি যে ইলেকশন যেহেতু ঘোষণা হয়ে গিয়েছে, অতি দ্রুত শুরু হবে সেই ডিইও হিয়ারিংটাও। এই জন্যে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলোকে প্রস্তুত করা শুরু করুন। আমাদের সুপ্রিম কোর্ট যে রয়েছে, ওনার চারদিকে, সুপ্রিম কোর্টের চারদিকে নজর রয়েছে, এটা কিন্তু স্পষ্ট, কারণ অনেকগুলো বিষয় ওনারা দেখেছেন। যেমন আন্ডার অ্যাডজুডিকেশন যে কেসগুলো রয়েছে, এগুলো নিয়ে যে জাজেসরা কাজ করছেন, ওনারা কিন্তু ওভারটাইম করছেন, রাত জেগে জেগে কিন্তু ওনারা এই কাজটা করছেন যাতে দ্রুত এই তালিকাগুলোকে শেষ করা যায়। এটা কিন্তু ভালো কাজ এবং সুপ্রিম কোর্টের নজর এড়ায়নি। সুপ্রিম কোর্ট দেখেছে এবং ইনাদেরকে ওভারটাইম দিতে বলেছে, ওভারটাইম ফিজ দিতে বলেছে ইসিআইকে, এটা কিন্তু ভালো। এখানে একটু কষ্ট হচ্ছে যে বিএলও, ইআরওরাও কিন্তু দিন রাত এক করে চোখের পাওয়ার কমিয়ে, খাওয়া খাদ্য কমিয়ে দিয়ে, শরীরকে অনেকটা বসিয়ে, সুগারকে বাড়িয়ে কাজ করেছে। ওনারা কিন্তু ওভারটাইম পায়নি। এরপরে আরও বলছি আমি যে ফরেনার্স ট্রাইব্যুনাল ব্যাপারটা শুনলেই কেমন যেন আসাম এনআরসির কথা মনে পড়ে যাচ্ছে।
যাকে এবার চলে আসি প্রধান প্রসঙ্গে, সেটা হচ্ছে অ্যাডজুডিকেশন ও গ্যাজেট পাবলিশ এর সম্পর্ক। যারা আন্ডার অ্যাডজুডিকেশনে আছেন, এরপর ডিলিট হয়েছেন বা হবেন ভয় পাচ্ছেন, তারা দৌড়দৌড়ি করছেন গ্যাজেট পাবলিশের জন্য। আমি কিন্তু পরিষ্কার বলছি, গ্যাজেট পাবলিশের সঙ্গে আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিশনের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। গ্যাজেটে নাম পাবলিশ মানে হচ্ছে ভুল সংশোধনের একটা প্রক্রিয়া। ভুল সংশোধন, আপনার কোনো ডকুমেন্টে নাম ভুল আছে, কোনো ডকুমেন্টে সঠিক আছে, এখন আপনি যে কোনো একটাকে ভুল একটাকে সঠিক বলতে চাইছেন, বা পূর্বে আপনি এই নামে পরিচিত ছিলেন এক বা একাধিক, বর্তমানে অমুক নামে পরিচিত, এটা আপনি ডিক্লেয়ার করছেন। এটা আপনি আন্ডার অ্যাডজুডিকেশনে আছেন জন্যেই করবেন, এটা আমি কখনোই বলিনি, কখনো বলবও না। আমি বলছি আপনার কোনো ডকুমেন্টে যে কোনো ক্ষেত্রে, সেটা আপনি আন্ডার অ্যাডজুডিকেশনে থাকুন আর না থাকুন, আপনার সমস্ত ডকুমেন্টস যদি ওকে না থাকে, আপনি গ্যাজেটে নাম পাবলিশ করাতেই পারেন, নাম কারেকশন করাতেই পারেন। যদি না করেন, কিচ্ছু যায় আসে না তাতে, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। কিন্তু গ্যাজেট পাবলিশ করালে আপনি আন্ডার অ্যাডজুডিকেশন থেকে মুক্ত হবেন বা ডিলিট হবেন না, বা ট্রাইব্যুনালে আপনি পাশ করে যাবেন, এই জাতীয় দাবি আমি কোনোদিন করিনি, করবো না, এটা ভুল। তবে হ্যাঁ, আপনার হাতে ডকুমেন্ট থাকলে এটা আপনি শো করাতেই পারেন। আপনার কাছে যদি এরকম কোনো ডকুমেন্ট চায়, বা আপনি যদি এই গ্যাজেট দিয়ে নাম সংশোধন করে নিয়ে যেতে পারেন, তাহলে অতি অবশ্যই সেটা আপনার কাজের জিনিস। কিন্তু শুধু আন্ডার অ্যাডজুডিকেশনে আছেন, আপনি গ্যাজেট করে নিন, কোনো দিনও বলিনি, কোনো দিনও বলবো না। আশা করি বোঝাতে পারলাম, আপনাদের ধারণাটা ক্লিয়ার হওয়া চাই। আর আপনারা বাঘের মুখে পড়ার পরে বাঁচার জন্য দৌড়দৌড়ি করেন। আগে থেকে করা উচিত, আগে থেকে করা উচিত। সেটা করেননি, এখনও সময় আছে, আপনারা করে রাখতে পারেন। আর আমার একার পক্ষে তো 1,00,000 মানুষকে সার্ভিস দেওয়া ইম্পসিবল। আমি যতদূর পারি কাজ করছি, আপনারা বিরক্ত হবেন না দয়া করে। সোর্সেস প্রচুর রয়েছে, প্রচুর সোর্সেস রয়েছে, আপনারা সেখান থেকে যদি পারেন অতি অবশ্যই করে নিন। আজকে আমার খুব ভালো লেগেছে, এক ভাই ফোন করেছিল, নবোদয়া হাই স্কুল টিচার, মালদার ছেলে, আমাকে ফোন করে বলেছে যে দাদা, আপনাকে দেখে আমি ইন্সপায়ার্ড, আপনাকে হেল্প করতে চাই এই কাজে, এই জনগণের যে কাজগুলো হচ্ছে। আমি কিন্তু আপনাদের জানিয়েছিলাম যে কারা হেল্প করতে চান একটু এগিয়ে আসুন, প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে 1জন 2জন ছেলে মেয়ে, আমার একার দ্বারা সম্ভব হচ্ছে না। এই ভাই আজকে এগিয়ে এসেছে, নাম হচ্ছে কবির, এমডি কবির। আর ওর ফুল নামটা ভাই তুমি কমেন্টে লিখে দিও ফুল নামটা, এবং আপনারা এর মতো করে এগিয়ে আসার চেষ্টা করুন। বিশেষ করে যাদের সঙ্গে আমার কথা হয়েছে, যাদেরকে আমি আপনার কি ভুল রয়েছে সেটা আমি বিস্তারিত বুঝিয়েছি, আপনাদের মাথায় ঢুকেছে, সেই কমেন্টসগুলো লিখুন। কোথায় কোথায় লিখবেন? আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে লিখতে পারেন, যে গ্রুপটা করে দিয়েছি সেখানে লিখুন, আপনার অভিজ্ঞতাটা শেয়ার করুন, বা কমেন্টসে লিখুন, বা ভিডিও করুন, ভিডিও করে গ্রুপটাতে পোস্ট করুন যে আমার এরকম সমস্যা ছিল, আমার এরকম সলিউশন দিয়েছে, আমি গ্যাজেট পাবলিশ করতে দিয়েছি, বা আমার গ্যাজেট পাবলিশের প্রয়োজন নেই, এটা জানিয়েছে। আপনারা এভাবে পোস্ট করুন, মানুষ অনেক উপকৃত হবে। তাহলে সব প্রশ্নগুলো আমাকে করবে না, আপনাদের ভিডিওসগুলো থেকেও কিন্তু অনেক রিপ্লাই পেয়ে যাবে। বা যদি সুন্দর কোনো ভিডিও বানিয়ে আমাকে সেন্ড করতে পারেন, সেই ভিডিওটা আমি কিন্তু পোস্ট করব, ইউটিউবে হোক কিংবা গ্রুপে হোক কিংবা টেলিগ্রামে হোক, যদি হয় আপনারা আমাকে সাহায্য করুন, আপনাদের কাছে সাহায্য চাইছি। এরপর আরও গ্যাজেট পাবলিশের জন্য যারা একাডেমিক পেপারসগুলোতে সংশোধন করাতে চাইছেন, তাদের জন্য বিশেষ আপডেট হচ্ছে, আপনি যদি উচ্চশিক্ষিত হয়ে থাকেন, যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হন তাহলে ঠিক আছে, যদি উচ্চশিক্ষিত হন তাহলে আপনি একাডেমিক পেপারসে আপনার পিতার নাম, নিজের নাম, যে কোনো যেটা আপনি সংশোধন করাতে চাইছেন সেটা যদি ভুল থাকে, সেটা আপনি ওই গ্যাজেটে মেনশন করিয়ে নিতে পারেন। মেনশন করিয়ে নেওয়াটা বাধ্যতামূলক নয়, কিন্তু আপনি যদি চান তাহলে আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, বিএড, এগুলো উল্লেখ করিয়ে নিতে পারেন যে এই ডকুমেন্টসগুলোতে আমার এই ভুলটা রয়েছে। এক্ষেত্রে আপনার পরবর্তীতে কারেকশানে অনেক বড় সুবিধা হবে। এক্ষেত্রে 500 এক্সট্রা চার্জেস আপনাকে দিতে হবে, অর্থাৎ 500 টাকা আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে যদি করান। আর যদি না করান তাহলে যে চার্জেস বলা আছে সেটাই ফাইনাল। এরপর এই গ্যাজেট পাবলিশের জন্য যারা আমাকে ফটোগুলো পাঠাচ্ছেন, পরিষ্কার স্বচ্ছ ফটো তুলবেন, সম্পূর্ণ ফটো তুলবেন। একটা টেবিলে সমস্ত ডকুমেন্টসগুলো সাজিয়ে রেখে একটা ফটো তুলে আমাকে পাঠাবেন না, প্রত্যেকটা ডকুমেন্ট আলাদা আলাদা ফটো করবেন। পারলে সবগুলো একসাথে পিডিএফ করবেন, করে আমাকে পাঠাবেন। যদি না পারেন একসাথে পিডিএফ করতে, শুধু ইমেজ ফরম্যাটেই পাঠাবেন, কিন্তু প্রত্যেকটা গোটা গোটা স্পষ্ট যাতে বোঝা যায়, নামগ্রাম একদম ক্লোজ ফটোটা তুলবেন এবং সেন্ড করবেন। নিউ ভোটার্স যারা রয়েছেন তাদের আপডেট হচ্ছে, যারা এখনও ইআরওতে ঝুলে আছেন, ভেরিফিকেশন ইনকমপ্লিট আছে, আমি ভোট দিতে পারবো কি না চিন্তিত আছেন, তাদের হিয়ারিং প্রক্রিয়া শুরু হচ্ছে আগামীকাল থেকে। আগামীকাল থেকেই হচ্ছে, আপনার ডিস্ট্রিক্টে হয়তো আগামীকাল বা পরশু বা তরশুর মধ্যে হয়ে যাবে, আপনি ডাক পাবেন,
আমি বলছি এই সপ্তাহের মধ্যেই পাবেন, এই সপ্তাহের মধ্যেই, রানিং উইকটা যে আসছে এটাতেই পাবেন, কারণ ইলেকশন ডিক্লেয়ার হয়ে গিয়েছে, যদিও এখনও 1.5 মাস বাকি ইলেকশনের। 1.5 মাসের মধ্যে যারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন আপনাদের কেসগুলো 100% সলভ করে দেবে মানে আপনি যদি অথেন্টিক হয়ে থাকেন, সমস্ত পেপারস ঠিকঠাক জমা দেন, আপনার ভোট উঠে যাবে, না দিলে রিজেক্ট হয়ে যাবে। যারা রিজেক্ট হয়েছেন নতুন করে অ্যাপ্লাই করে দিন, যারা রিজেক্ট হয়ে আছেন নতুন করে অ্যাপ্লাই করে দিন, হিয়ারিংয়ের সময় পাবেন। আবার ইলেকশন ডেট পাবলিশ হয়ে গিয়েছে, 2 দফা ইলেকশন হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আর বলছি না নতুন কিছু। 29 তারিখে হচ্ছে শেষ দফার ভোট, 23 তারিখে সম্ভবত প্রথম দফার ভোট। এবার আসছি লাস্ট সাপ্লিমেন্টারি লিস্ট কবে বেরোবে। বলাই হয়েছে 23 তারিখ এবং 29 তারিখে যদি ভোট হয়, অর্থাৎ 23 তারিখটাকে আমাদের ধরতে হবে। এই 23 তারিখে ভোটের জন্য কত তারিখ অবধি? 23শে এপ্রিল। 23শে এপ্রিলের আগে ধরুন নমিনেশন যদি দাখিল করা শুরু হয় 15 তারিখ থেকে এবং নমিনেশন দাখিলের শেষ তারিখ যদি হয় ধরুন 18 তারিখ সাপোজ, তাহলে এই 18 তারিখের আগের দিন 17 তারিখ অবধি সাপ্লিমেন্টারি তালিকা পাবলিশ হবে। 17 তারিখ অবধি, তার মানে সময় রয়েছে। এই বৃহস্পতিবার একটা হচ্ছে এবং এরপরে আরও একটা দুটো হবে কি হবে না, কিন্তু শেষ আপাতত ভোটের আগে পাবলিশ হচ্ছে আরেকটা, সেটা শিওর। এবং বাকিগুলো যেগুলো সম্ভব হবে না সেগুলো ভোটের পরে। তবে আশা করা যায় ম্যাক্সিমাম এখনও অবধি 15 থেকে 20 লক্ষ হিয়ারিং কমপ্লিট হয়ে গিয়েছে, আরও 40 লক্ষ আছে, তার মধ্যে আরও 20 থেকে 25 লক্ষ কমপ্লিট হবে। আশা করা যায় খুব কম সংখ্যক ডিউ থাকবে যেটা ভোটের পরে চলে যাবে। একজন মৌসুমী সাহা নামে একজন খুব বৃদ্ধ কথা বলেছে, আমারও এটাই মত, যে এতগুলো কাগজ দেওয়ার পরেও যেহেতু প্রমাণ করা যাচ্ছে না লিঙ্কেজ, তাহলে এটাও আমরা দাবি রাখছি যে প্রয়োজনে ডিএনএ টেস্ট করা হোক। এটা আমারও দাবি, প্রয়োজনে ডিএনএ টেস্ট করা হোক। এত পেপারসের ঝামেলাই থাকবে না। পেপারস তো ডুপ্লিকেট হতে পারে, অনেকে ডুপ্লিকেট পেপারস বানিয়ে তালিকায় জায়গা পেয়েছে, প্রমাণ আছে। তাহলে ভবিষ্যতে তারা ডিলিট হবে কিনা জানা নেই। মানুষের যে পেপার ডুপ্লিকেট করে এটা তো প্রমাণিত, কিন্তু ডিএনএ তো আর ডুপ্লিকেট করা যায় না। ডিএনএ টেস্টের ব্যবস্থা করা হোক, সমস্ত কিছু ঝামেলার থেকে একদম মুক্ত হয়ে যাবে। ডিইও হিয়ারিং আপডেট এখনও অবধি নোটিফাই করা হয়নি, যখন নোটিশ আসবে আমি আপনাদের জানিয়ে দেব। তবে যারা ডিলিট করে অ্যাপ্লাই করেছেন ফোন নাম্বার দেওয়া আছে, জেনে রাখবেন যে নোটিশ না দিলেও আপনাকে ফোন করে ডাকবে। এবং সবার একসাথে তো হিয়ারিং হবে না, একটা সংখ্যক ধরুন 50 জন 100 জন করে ডাকতেই থাকবে। আপনি প্রস্তুত হন, যারা ডিলিটের পর ডিওর কাছে আবেদন করেছেন, এবং ডকুমেন্টসগুলো ফাইল করুন, রেডি করুন। কীভাবে ফাইল করবেন, রেডি করবেন, লেগাসি পেপারসগুলো কীভাবে সাজাবেন এবং লিঙ্কেজ পেপারসগুলো কীভাবে সাজাবেন আমি ভিডিও দিয়েছি এই সেন্ট্রাল গ্যাজেট নামক, এবং সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিটেড লেখা যে ভিডিওসগুলো আছে লেটেস্ট এই লাস্ট উইকে, তার মধ্যে পেয়ে যাবেন। ভিডিওগুলো দেখে নিন, প্রস্তুতি নিন। এবার আসি যে আমার নাম কি বাদ যাবে, আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হবে, এই প্রশ্ন আমাকে করছেন এই মেন্টালিটি নিয়ে। যে মেন্টালিটিটা হচ্ছে, যদি আমি ওনাদেরকে বলি যে হ্যাঁ আপনার নাম বাদ যাবে, তাহলে ওনারা ডকুমেন্ট কারেকশন করাবে। দেখুন, আপনারা এখনও ঘরে চুপচাপ করে সারা জীবন বসেছিলেন, বসেই থাকুন, ঠিক আছে। প্রথম কথা জানবেন যে আমি বলার কেউ নই যে কার নাম থাকবে কার নাম ডিলিট হবে। এমনিও সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে জাজেসদের নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। তাহলে আন্ডার অ্যাডজুডিকেশন যারা রয়েছে ওটা একটা বিচার প্রক্রিয়ার অধীনে রয়েছে। আমি বলার কেউ না, আমি বলতে পারি না সেটা যে আপনার নাম থাকবে কি থাকবে না। আমি সবাইকে বলছি আশা করে থাকতে পারেন যে আপনার নামটা থাকবে, কিন্তু আপনি যদি জানেন যে আপনার বড় কোনো গণ্ডগোল আছে, সেটা সংশোধনে লেগে পড়ুন, যে কোনো পদ্ধতিতে যেটা আপনার জানা আছে সেটাতে। আমার কাছ থেকে শুনে কী হবে? আমি আপনাকে ধরুন মিথ্যা আশ্বাস দিলাম যে আপনার নামটা থাকছে, তারপর যদি ডিলিট হয় আপনি কী করবেন? আমাকে এসে ধরবেন? তাতে আপনার ফায়দা কী হবে? এটা নয়। আপনারা কাজ করুন। সারা জীবন ধরে আমরা এই সংশোধনের কাজগুলো করিনি জন্যেই আজকে এই পরিস্থিতি। এবার সময় আছে যেহেতু সংশোধনের কাজগুলোতে লেগে পড়ুন। গ্যাজেট করাবেন কি করাবেন না, কোথা থেকে করাবেন সেটাও কিন্তু আপনার পার্সোনাল ব্যাপার, আমি কিন্তু বলেছি। আর আমার পক্ষে ফোন করে সবাইকে বোঝানো সম্ভব না। অনেকে আছেন যারা এই ভিডিওটা দেখছেন, ওনারা জানেন 15, 20, 30 মিনিট ধরে ওনাদের সঙ্গে আলোচনা আমি করেছি। তাহলে আপনারা কমেন্টে লিখুন, আপনাদের যেহেতু আমি বুঝিয়েছি আপনার সমস্যাটা এবং সেটা কী সলিউশন দিয়েছি সেটা আপনি লিখুন, তাহলেই অনেক মানুষ এখান থেকে সলিউশন পেয়ে যাবে। এভাবে কথাগুলো বলছি, গলার আওয়াজ বসে গিয়েছে। আজকে আর ফোন রিসিভ করব না। আগামীকাল 11টা থেকে 4টা অবধি
আমি যতগুলো ডকুমেন্ট পেয়েছি সেগুলো ফরওয়ার্ড করব। যারা ডকুমেন্টগুলো পাঠিয়েছেন আগামীকাল অ্যাক্টিভ থাকবেন। আগামীকাল যদি আপনারা না করেন তাহলে আবার নিচের দিকে চলে যাবে। নতুন যারা কন্ট্যাক্ট করছে তাদের সঙ্গে একবার আমি কন্ট্যাক্ট শুরু করলে আপনাদেরটা কিন্তু আবার আমাকে তারপরে নতুন করে যোগাযোগ করলে সব কিছু নতুন করে শুরু করতে হয়, আমার অনেকটা সময় অপচয় হয়। আর যদি কোনো ভাই বোন থাকেন আপনার ডিস্ট্রিক্টের যারা রয়েছেন তাদেরকে হেল্প করার জন্য, তাহলে জানাবেন অতি অবশ্যই। ধন্যবাদ।